যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন কল্পতরু অনুষ্ঠান। বেশ কয়েকদিন ধরেই এই কল্পতরু অনুষ্ঠানের হাত ধরে আপনারা যেমন রয়েছেন, আমাদের কাছেও কিন্তু কল্পতরু অনুষ্ঠান সত্যিকার একেবারে প্রাণের অনুষ্ঠান হয়ে উঠেছে। অনেক বন্ধু পেয়েছি, অনেক সাথীকে পেয়েছি এই কল্পতরু অনুষ্ঠানে। বিগত বেশ কয়েকদিন ধরেই আমরা অনুষ্ঠানটিকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন কল্পতরু অনুষ্ঠান আর 5টা অন্যান্য অনুষ্ঠানের থেকে বেশ কিছুটা আলাদা। নির্দিষ্ট বিষয় ভিত্তিক আলোচনা একটি অনুষ্ঠান, এটিকে আমরা সাজিয়ে তুলেছি। অসংখ্য মানুষ ফোন করেন সারা সপ্তাহ ধরে। তার ফোন কলসগুলোকে নিয়েই আমরা সেখান থেকে যে বিষয়টি সব থেকে বেশি মানুষ আলোকপাত করেন সেটিকে নিয়ে আলোচিত হয় আমাদের এই কল্পতরু অনুষ্ঠানে। আচ্ছা, মনে করুন আপনি আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা নতুন বাড়ি তৈরি করলেন অথবা একটা ফ্ল্যাট কিনলেন। অনেক সময় আমরা শুনতে পাই যে নতুন বাড়ি পরিবর্তন করলাম বা নতুন বাড়ি যেটা বানালাম সেখানে যেন সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারছি না। নানান রকম সমস্যা, নানান রকম অসুবিধার মধ্যে দিয়েই আমাদেরকে বারবার করে যেতে হচ্ছে। আপনারা সকলেই জানেন শ্রী সুব্রত চক্রবর্তী আমাদের ভরসার নাম, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। তিনি আমাদের সাহিত্যে এমএ এবং জ্যোতিষবিদ্যা বারুদি, জ্যোতিষবিদ্যা বাচস্পতি যাকে আমরা বলে থাকতে পারি। জাতীয় পুরস্কার রয়েছে যার ঝুলিতে এবং তাছাড়া অসংখ্য পুরস্কার। তিনি অত্যন্ত গর্বের সাথে বলেন, আমার কাছে সব থেকে বড় পুরস্কার এই যে অসংখ্য মানুষ তারা আমার কাছে আসেন, তারা একটু সহযোগিতা পান, উপকৃত হন। এটি যখন তারা আমাকে জানান যে দাদা ভালো আছি বা আমার যে সমস্যা ছিল সে সমস্যা থেকে আমি মুক্তি লাভ করেছি, এর থেকে বড় শান্তি, এর থেকে বড় প্রশান্তি আর জীবনে কিছু থাকতেই পারে না। তাই তো তিনি মানুষের কথা বলেন, মানুষের পাশে থাকেন। আজকে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কেন বাড়ি বা ঘরের কথা আলোচনা করছি। আজকে বাস্তু নিয়ে আলোচনা হবে। এই বাস্তু নিয়ে আমাদের বিস্তর, আমাদের নানান রকমের চিন্তার ভাঁজ থাকে। সারা বছর ধরে আমরা চিন্তা থাকি, যা করলাম, যেভাবে সাজিয়ে নিলাম সবটা ঠিকঠাক হলো তো, আমার প্রবেশ পথটা ঠিক রয়েছে তো, যেদিকে আমার জানলা থাকার কথা সেদিকে ঠিকঠাক করে হলো তো, বা আমাদের আমাদের ঘরের সব দিকটাই, কোন দেয়ালের দিকটা কোন দিক, পূর্ব মুখ কোনটা পশ্চিম, কোন দিকটা উত্তর থাকা উচিত বা দক্ষিণেই বা কেমন ভাবে সাজানো উচিত, সবটাই জানবো আজকে। কারণ আমাদের সাথে কলকাতা হাতিবাগান থেকে শৈবাল দত্ত, তিনি জানতে চেয়েছেন দেবার্ঘ দত্ত, তিনি আমতলা থেকে, আকাশ দেবনাথ বারুইপুর থেকে জানতে চেয়েছেন। এছাড়াও অসংখ্য মানুষ ফোন করেছেন, তাদের কথা জানতে চেয়েছেন, কিন্তু অনেকেই নাম গোপন রাখতে চেয়েছেন, তাই তাদের নাম আর আমরা বললাম না। শুধু বলে রাখলাম আপনারাও আমাদের সাথী হয়ে রয়েছেন। আপনাদের নাম বললাম না ঠিকই, কিন্তু আপনাদের যে আজকে জিজ্ঞাস্য সবটুকু নিয়ে আলোচনা করব। রয়েছেন সুব্রত চক্রবর্তী। আসুন আমরা একটা অসাধারণ অনুষ্ঠান আজকেও আপনাদের সকলের সাথে ভাগ করে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রোববার দিন দুপুর 2:45 এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 আমাকে লাইভ পাচ্ছেন সেই মিডিয়াতে। এবং চ্যানেল ভিশনে আপনারা প্রত্যেক রোববার দিন আমাকে পাচ্ছেন। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন বা মোবাইলে দেখছেন বা ইউটিউব থেকে লাইভ দেখছেন, ঠিক ক্যামেরার পেছনেই কিন্তু চ্যানেল ভিশনের যে টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা নাই, চ্যানেল ভিশনের কর্তৃপক্ষ শুভেচ্ছা ভালোবাসা নাই। এবং সেই সঙ্গে আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবির সেনগুপ্ত, আবির দাদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নেই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো প্রথম যে বিষয়টাকে নিয়ে আজকে আলোকপাত করব, বাস্তুর অনেকগুলো বিষয়। দেখুন, প্রত্যেকের প্রশ্নগুলো তো এক এক করে নেওয়া যায় না, তবে আমি একটু একটু করে ছুঁয়ে যাব। সাধারণত দেখবেন বাস্তুর, আপনি ধরুন আবিদা যে কথাটা প্রথমে শুরু করলো যে নতুন একটা বাড়ি আপনি ভাবছেন করবেন বা ফ্ল্যাট করবেন, ঠিক আছে। আমি প্রথমে দেখেছি যাদের কোনো কিছু প্রপার্টি নেই কিন্তু হঠাৎ করে একটা প্রপার্টি করতে চাইছেন, মানে ধরুন আপনি দীর্ঘদিন ভাড়া বাড়িতে থেকেছেন, থাকার পর আপনার একটা ইচ্ছা হয়েছে আমি একটা ফ্ল্যাট কিনবো, বা আপনার অনেকের এরকমও থাকে যে আমি ফ্ল্যাটে থাকবো না, আমি একটা জমি কিনেছি, আমি সেখানে বাড়ি করব। সাধারণত এই যে ফ্ল্যাটে থাকা, জমি কেনা এবং জমি কিনে সেখানে বাড়ি তৈরি করা, আমি কিছু জিনিস প্রথমে বলবো যে বাস্তুশাস্ত্রকে প্রথমে দেখতে গেলে আমাদের কতগুলো সংযোগ বা ভাবকে কিন্তু দেখতে হবে। অর্থাৎ জন্মছকের সাথে আপনার বাস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই সেটাকে একটু ভালো করে দেখা। শৈবালবাবু যিনি ছিলেন উনি মনে হয় হাতিবাগান থেকে বলেছিলেন, উনি আমাকে প্রশ্ন করেছিলেন, দাদা আমার দীর্ঘদিন ধরে জমি কেনা রয়েছে, একটা জমি কেনা রয়েছে,
সেই জমিতে আমি এখনো পর্যন্ত বাড়ি করে উঠতে পারিনি। মানে আমার জমিটা প্রায় 10 থেকে 12 বছর পড়ে রয়েছে একভাবে, কিন্তু আমি এখনো পর্যন্ত ভাড়া বাড়িতে থাকছি। কিন্তু আমি বাড়ি যে করব, আমার কাছে অনেকগুলো স্কোপ এসেছে, আমি হয়তো অনেকগুলো টাকা পেয়েছি, আমি হয়তো এমনও বলছেন যে আমি বাড়িতে হয়তো ইট বালি সিমেন্ট কিনে রেখেও দিয়েছিলাম, কিন্তু সেগুলোকে আমাকে নানা রকমের চুরি হয়ে গেছে। হয়তো সিমেন্ট রেখেছিলাম, বা সিমেন্ট নয়, হয়তো ইট রেখেছিলাম, বালি রেখেছিলাম, চুরি হয়ে গেছে। কিন্তু আমি 10-12 বছর ধরে সাফারিংটা করছি। দেখবেন কারো জন্মছকের ক্ষেত্রে চতুর্থ ভাব, একাদশ ভাব যদি সংযুক্তিকরণ হয়ে থাকে, এবং এই যে তিনি ভাড়া বাড়িতে রয়েছেন, সেখানে কিন্তু অবশ্যই পঞ্চমপতির কম্বিনেশন রয়েছে, এবং সেখানে তার রাহু কিন্তু দৃষ্ট অবস্থাতে থাকতে হবে। তাহলে কারো জন্মছকে যদি চতুর্থ, পঞ্চম, একাদশের সংযুক্তিকরণ না থাকে, এবং সেখানে তার সংযুক্তিকরণ রয়েছে দ্বাদশপতি। দ্বাদশপতি মানে ব্যয়ভাব, অর্থাৎ উনি কিন্তু বাড়ি করতে পারছেন না। অর্থাৎ চতুর্থপতি, দ্বাদশপতি এবং সেই সঙ্গে হচ্ছে একাদশপতি যদি সংযুক্তিকরণ না হয়, তাহলে কিন্তু কখনোই তিনি বাড়িঘর করতে পারবেন না। অর্থাৎ সোহেলবাবু যদি আজকে অনুষ্ঠানটা দেখে থাকেন, তাহলে আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। কারণ যখনই কারো জন্মছকে যদি পঞ্চমপতি রাহু দ্বারা পীড়িত হয়ে থাকে এবং সেখানে দ্বাদশের যদি সংযোগ হয়ে থাকে, তার কিন্তু জমি কেনা থাকতে পারে, বা আপনার স্বপ্ন থাকতে পারে, আপনি হয়তো টাকা জমি রেখেছেন, তার কিন্তু কখনো স্বপ্ন বাস্তবায়িত হয় না যতক্ষণ না তার একাদশের কম্বিনেশন আসছে। এবার এই একাদশ কম্বিনেশন করতে গেলে সেটা করতে হবে কি, সাধারণত অনেক ক্ষেত্রে দেখতে হবে লগ্নগতভাবে আপনার একাদশ ভাব কতটা স্ট্রং রয়েছে। যদি লগ্নগতভাবে একাদশ ভাব স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনি সেই জমির কাছে হাত দিতে পারেন, বা আপনার যে জমি কেনা রয়েছে সেখানে আপনি বাড়ি করতে পারেন, স্বর্ণের বাড়ি করতে পারেন, বা অনেকে থেকেছেন যে আমি বাড়ি করছি না, আমি ফ্ল্যাট করবো একটা, সেক্ষেত্রেও কিন্তু সেই সংযুক্তিকরণ একই কাজ করবে। তাই নিজস্ব কোনো কিছু যখন জমি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু চতুর্থের সঙ্গে একটা পঞ্চমের সংযুক্তিকরণ থাকতে হবে। আবার আরেকটা কম্বিনেশন বলে দিই, তো সেক্ষেত্রে সেই কম্বিনেশনটা হচ্ছে, সেই ভদ্রলোকের নামটা আমি ঠিক বলতে পারলাম না, উনি আমাকে নামটা মেনশন করেননি, তো যাই হোক, উনি আমাকে বলেছিলেন যে আমার একটা জমি ছিল, সেই জমিটাকে আমি বিক্রি করে দিয়েছি, আমি সেটাকে বিক্রি করে একটা ফ্ল্যাট করব, সেই সংযুক্তিকরণ কি হবে? মানে আমি জমিটাকে বিক্রি করেছি, টাকাটাকে আমি ইনভেস্ট করে আমি কি ফ্ল্যাট করতে পারবো? কারণ আমার নানা কারণের জন্য কিছু টাকা পয়সা ব্যয় হয়ে যাচ্ছে। প্রথমেই বলি, যাদের ক্ষেত্রে একটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটাকে সেল আউট করতেন, তার মানে কি চতুর্থ 12 মানে 4-12, আর তার সঙ্গে হচ্ছে কি যখন আপনি বিজনেস করছেন মানে সেটাকে সেল আউট করছেন, সপ্তম ভাবে সংযোগ থাকতে হবে, অর্থাৎ চতুর্থ, সপ্তম, 12 এবং একাদশ ভাব। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে চতুর্থ, সপ্তম, দ্বাদশ এবং একাদশ, তার মানে কি ফোর্থ হাউস হচ্ছে আপনার জমি, সেভেন্থ হাউস হচ্ছে আপনি জমিটাকে সেল আউট করলেন, এবং সেটা সেল আউট করার পর আপনি একটা টাকা ইনকাম করলেন, সেটা 12 হাউসের কম্বিনেশন। আর আপনি যখন বাড়ি করবেন, সেটা কিন্তু একাদশের সংযুক্তকরণ করতে হবে। অর্থাৎ ভাব চার্টের ক্ষেত্রে 4, 7, 12 এবং 11 সংযোগ যদি না থাকে, তার ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো জমি বিক্রি করে বা ফ্ল্যাট বিক্রি করে নতুন কোনো কিছু বাড়ি করতে পারবে না, যতক্ষণ একাদশের সংযুক্ত আসছে। তাহলে আমি এটুকু বলতে পারি, আপনার জন্মছক অথবা আপনার নামটা আমি বলতে পারলাম না, আপনার হোয়াটসঅ্যাপে বা আপনি নামটা মেনশন করেননি, তো যাক, আমি সেখান থেকে আপনি হয়তো যদি শুনে থাকেন অনুষ্ঠানটা, আপনি হয়তো ভালো করে বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে এটা আমি আপনাকে বলে দিচ্ছি যে জন্মছকগতভাবে কারো জন্মছকে যদি 4, 7, 12 একাদশের সংযোগ একত্রীকরণ হয়ে থাকে, তার কিন্তু কোনো প্রপার্টি বিক্রি করে সেই টাকাটাকে সে কিন্তু ইউজ করে নতুন একটা প্রপার্টিকে কিন্তু কিনতে পারবে। তাহলে এই কম্বিনেশনটা 4, 7, 12, 11 কম্বিনেশনে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটা ক্লিয়ার অনেক ক্ষেত্রে। এবার আরেকজন প্রশ্ন করেছিলেন, ফোনে কেউ আছেন বলুন? আচ্ছা, ফোনটা নিয়ে নিই, তারপর আমি আরো দীর্ঘ এর পরবর্তী প্রশ্নগুলোকে আমি অ্যান্সারে আসবো। ফোনটাকে নিয়ে নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার, আমি বাঘাযতীন থেকে বলছি। আচ্ছা, বলুন, কে আপনাকে বলছেন? স্বাগত অনুষ্ঠানে। আমি আমার সম্বন্ধে জানতে চাই। বেশ, বেশ। নাম? আমার নাম হচ্ছে সুজন ব্যানার্জি। সুজন। 12/8/1983, 9:42 AM সকালে জন্ম, শুক্রবার। 9:42 বাংলাদেশে। 9:42 AM, তাই তো? 9:42 AM কলকাতা। কলকাতাতে জন্ম। বেশ। 12/8/1983। হ্যাঁ, 12/8/1983, 9:42 কলকাতাতে জন্ম। শুক্রবার ছিল সুজন বাবু? শুক্রবার। শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে কন্যা রাশি, জানতেন? হ্যালো। কন্যা লগ্ন, কন্যা রাশি আপনার। হ্যাঁ। বেশ। আপনার নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, এবং আপনার চতুর্থ শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, সূর্য সিদ্ধান্ত যোগ, সিদ্ধ যোগে জন্ম। যে বিষয়টা সুজনবাবু, আপনি দীর্ঘদিন ধরে কিন্তু কর্ম নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছেন, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু যেভাবে সফলতা হওয়া উচিত সেটা হচ্ছে না। ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা বলবো, মঙ্গলটা প্রচন্ড পরিমাণে ড্যামেজ, ম্যারেজ লাইফে, পারিবারিক জীবনে কিন্তু সমস্যা থাকবে।
থার্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শনি যেহেতু তুঙ্গি অবস্থাতে রয়েছে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে, তার মানে ফিনান্সিয়াল জায়গায় এই সময় ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ধার দেনা হয়ে যাবে। এগুলো কি হচ্ছে? হচ্ছে। একদম। তো এইগুলো যেখানে হচ্ছে এটাকে পুষে রাখলে তো হবে না সুজনবাবু। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাকে আপনি ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, এবং যেহেতু আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা খুব একটা খারাপ যাচ্ছে না, কিন্তু এই সময় ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন, চাপ থাকবে, মানসিক চাপ থাকবে। হ্যাঁ, তো এই জায়গাটাকে আপনি কিন্তু পুষে রাখবেন না, বুঝতে পেরেছেন? যে বিষয়টাকে বলেন, আমি দেখুন অন্তর্দশাটা একটু দেখে নিচ্ছি আপনার ক্ষেত্রে। আপনার এখন বৃহস্পতির মহাদশা যাচ্ছে, বুঝেছেন, 2016 সাল থেকে 2032 পর্যন্ত থাকবে। 16 ভালো না খারাপ? বৃহস্পতির মহাদশা অবশ্যই ভালো ফল দেয়, কিন্তু জন্মছকে আপনার বৃহস্পতি তো খুব একটা ভালো নেই। বৃহস্পতির যে নক্ষত্রের কম্বিনেশন সম্পূর্ণ চক্রমে সেটা যথেষ্ট অশুভতা রাহু দ্বারা পীড়িত রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে বৃহস্পতি আপনাকে যেই দশাটা অর্থাৎ 2016 সাল থেকে আপনার ভালো সময় আসার কথা, কিন্তু আপনি একটু খেয়াল করবেন 2016 সাল থেকে কিন্তু আরো ডামাডাল যাচ্ছে। একদম। তো এখন অন্তর্দশা যদি আমি দেখি, যে অন্তর্দশা আপনার কিন্তু শুক্রের, এই যে বৃহস্পতি শুক্র মানে দুটোই গুরু, একজন দৈত্য গুরু আর একজন হচ্ছে কি দেবতাদের গুরু। এই যে গুরু সৌরী যোগ, এই গুরু সৌরী যোগের একটা দশা অন্তর্দশা যাচ্ছে। এই সময়টা একটুখানি ট্রাভেলিং যাবে, প্রচন্ড কোনো সমস্যা যাবে। আপনাকে এটুকু আমি বলতে পারি, এই যে বৃহস্পতির মহাদশা আপনার ক্ষেত্রে, বৃহস্পতি সবসময় ভালো রুলিং করে, ভালো সময় দিয়ে থাকে, কিন্তু জন্মছকে কারো যদি বৃহস্পতি পীড়িত হয়ে থাকে, ঠিক আছে, যেটা এই আগের দিনে আমি আলোচনা করেছিলাম যে পিতার্থে শান্তার্থে, শান্তার্থে মানে পীড়িত অবস্থাতে রয়েছে, তাহলে এই পীড়িত অবস্থাতে যখন রয়েছে এই দশা আপনাকে কখনোই সাপোর্ট করবে না। তো আমি এটুকু বলতে পারি সুজনবাবু, আপনি পারলে আপনার নিয়ারেস্ট কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখান। কিছু প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে, সেগুলোকে যদি ঠিকমতো করে আপনি গাইডলাইন করতে পারেন, এবং বিশেষ করে আমি যেটা বলবো, আপনার দশমপতি, পঞ্চমপতি এবং একাদশপতির প্রতিকার প্রতিবিধান করলে আপনার অনেক স্বপ্ন পূরণ হবে এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? বেশ, আপনি যদি দেখাতে চান দেখুন স্কলে নাম্বার যাচ্ছে, আপনার সুবিধা মতো বা আপনার পছন্দের কোনো মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন। সুজনবাবুর এই প্রশ্নের উত্তরে পরিষ্কার বলে দেওয়া যায় 9831707058, 9874207060 এই নাম্বারে তো যোগাযোগ করতেই পারেন সরাসরি। এছাড়াও সুজনবাবুর ক্ষেত্রে একটু বাড়তি সুবিধাও রয়েছে, উনি বাঘাযতীনে থাকেন, গড়িয়া খুব কাছে। রবিবার দিন আপনি গড়িয়াতে শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে পারবেন, ফোন নাম্বার তো রয়েছে, ফোন করে আসবেন। সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গল গড়িয়া, মাসে দুটি বুধবার আপনার বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচক, অবশ্যই কিন্তু ফোন করে নেবেন। এছাড়া বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলাতে পেয়ে যাবেন। শনিবার দিন হাওড়া, বালি। আর উত্তরবঙ্গের কথা আপনারা সকলেই জানেন, 8 থেকে 21। যদিও এই মাসে কলকাতায় অত্যন্ত ব্যস্ততার কারণে অনেক মানুষের প্রয়োজনে তাকে কলকাতায় একটু দীর্ঘদিন থাকতে হয়েছে, তাই আজকে লাইভেও আমরা তাকে পাচ্ছি এখানেও। তো আপনারা শিলিগুড়িতে যারা থাকেন অবশ্যই যোগাযোগ করুন। ফোনে আরো একজন আছেন। নমস্কার, কে আছেন? কে আছেন? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ, জন্ম সময়? 1/11/1906। জন্ম সময়? রাত 10টা 15। 10টা 15। জন্ম কি ব্যারাকপুরে? হ্যাঁ, ব্যারাকপুর। আচ্ছা, বেশ বেশ, আপনার নামটা একবার? সর্বাণী। সর্বাণী ঘোষ। সর্বাণী ঘোষ, ওকে দিদি। আচ্ছা, শুক্রবার কি জন্মবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। লগ্ন হচ্ছে ধনু, রাশি হচ্ছে মিথুন। ধনু লগ্ন, মিথুন রাশি, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? বিবাহ নিয়ে জানতে চাইছি। বিবাহ নিয়ে জানতে চাইছেন। দেখুন, প্রথমে যেটা বলার, বিয়েতে কিন্তু একটু সমস্যা রয়েছে, বুঝেছেন? বিবাহের জায়গাটা বেশ ভালো ডিস্টার্ব রয়েছে, কারণ শুক্র রবি নক্ষত্র অবস্থান করছে, শুক্রটা নিচস্থ। আবার আপনি যদি একটু খেয়াল করেন জন্মছকে, আপনার রবিটা নিচস্থ সাথী নক্ষত্র বা রাহু নক্ষত্রে রয়েছে, ঠিক আছে? তো 15 ডিগ্রিতে যেহেতু রয়েছে, বিবাহ ক্ষেত্রে একটা সমস্যা হবে। বিবাহ কি হয়েছে? বিবাহ যদি হয়ে থাকে, হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা আসবে। মানে যেটা প্রবলেম হবে, দেখবেন, আমি সাধারণত একটুখানি এর আগে এক কথায় আলোচনা করেছি যে আমাদের অনেকগুলো যে চক্রম হয়ে থাকে, তার মধ্যে যে বিষয়টা উল্লেখিত আমি যেটা করব, দেখবেন কিছু ক্ষেত্রে যখন শুক্র রবি দ্বারা পীড়িত হয়ে থাকে, জ্যোতিষের ভাষায় এটাকে দারিদ্র যোগ বলা হয়। যেহেতু সপ্তম পতিকে আমি দেখছি, সপ্তম পতি হচ্ছে আপনার জীবন সঙ্গীর জায়গা, এই সপ্তম পতির সঙ্গে পঞ্চম, একাদশ লগ্ন যতক্ষণ না কানেক্টিভিটি পাচ্ছে ততক্ষণ কিন্তু বিয়ের জায়গা তৈরি হবে না। আপনার পুরো জায়গাটাই ঠিকঠাক রয়েছে, কিন্তু বিশেষ করে যেটা বলা, সপ্তম পতি পঞ্চম পতি সে ষষ্ঠ যুক্ত, 6 হাউসের সঙ্গে যুক্ত হয়েছে। এই 6 হাউসে যুক্ত হওয়ার জন্য দেখা যাবে কি আপনার একাধিক সম্বন্ধ আসবে,
এর আগে হয়তো কোনো পাত্রের সঙ্গে ভালো মতো ফাইনাল কথাও হয়ে যাবে, কিন্তু সেখান থেকে ব্রেকআপ বা বিয়েটা কিছুভাবে কিন্তু আটকে যাবে, এবং এই প্রসেসটা অনেকদিন ধরেই চলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ তো একটু যদি পারেন, আমি এটুকু বলতে পারি, বিয়ের দশা অলরেডি কিন্তু 2024 সালের মে মাস থেকে চলছে। 2024 সালের মে মাস থেকে চলছে। এর আগেও আপনার 2020 সাল থেকে একটা বিয়ের দশা গেছে, 2024 মে থেকে আবার বিয়ের যোগ একটা চলছে। এটা 2027 মোটামুটি ধরুন অক্টোবর মাস পর্যন্ত কিন্তু একটা থাকবে, কারণ ভিন্নাষ্টক বর্গে বৃহস্পতির যা ডিগ্রি রয়েছে কম্বিনেশন, তো এই দশাটাকে একটু ভালোভাবে কাজে লাগান, বিয়ে কিন্তু শিগগিরই হয়ে যাবে। আর বাধা বিপত্তি রয়েছে। আর আরেকটা বিষয় আমাকে উল্লেখ করে দেওয়াটা দরকার, ভিন্নাষ্টক বর্গে মঙ্গল, চন্দ্র এবং শুক্র যেগুলো ড্যামেজ রয়েছে, বিয়েতে বাধা আসছেই। এরপরে যখন যোগাযোগ হয়ে বিয়ে কিন্তু হবে, দশা আপনাকে বিয়ে করাবে, কিন্তু বিবাহ লাইফে কিন্তু একটু সমস্যা থাকতে পারে, বুঝতে পেরেছেন? আর একটা কথা মিডিয়াতে বলে দিচ্ছি অন স্পট, আপনি একটু মিলিয়ে নেবেন, আপনার এর আগে রিলেশনশিপ ছিল, সেখানে ব্রেকআপ হয়েছে, বুঝতে পেরেছেন? তো যদি পারেন এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে এগোন, তাহলে কিন্তু ভালো হবে। সর্বাণী দেবীর যে চিন্তা একটা থাকেই মানুষের, নানা রকম ভাবে তো মানুষকে একদম, চিন্তা করেন একদম। জীবনটাকে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে। হুম। তো আপনারা সুব্রত চক্রবর্তী এবার একজন দুজন ফোন পেলাম এমন ভাবে একেবারে গড়িয়ার কাছাকাছি একজন, হুম। এবং ব্যারাকপুর। আপনারা ব্যারাকপুরে বৃহস্পতিবার, সর্বাণী বাবু অবশ্যই যদি মনে করেন শ্রী সুব্রত চক্রবর্তীর সহযোগিতা আপনার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আপনি ফোন করে নিতে পারেন। এগিয়ে যাবো অনুষ্ঠান, বাস্তু নিয়ে আজকের আলোচনা হচ্ছে। একদম। অনেকে জানতে চেয়েছে যে যখন আমি জমি কিনবো, বুঝলে আবিদ্যা, হ্যাঁ। তো জমি কি ধরনের হওয়া উচিত? তো সাধারণত দেখবেন একটা জমি ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থটাকে ভালো করে দেখা দরকার, জমির দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু জমিকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সূর্যপৃষ্ঠ, একটা চন্দ্রপৃষ্ঠ জমি, সেটাকে ভালো করে দেখে নেওয়া। আবার আরেকজনের প্রশ্ন ছিল যে আমার কোন দিকে মেন দরজাটা হওয়া উচিত। দেখুন, সাধারণত দরজা আপনি কোন দিকে করবেন, সাধারণত সেটা বাড়ির যে মালিক হচ্ছেন বা স্ত্রীর নামে করতে পারেন, বা আপনার নামে যার নামেই করছেন, বা সন্তানের নামে করছেন জমি, তাহলে তার লগ্ন কুণ্ডলী অনুযায়ী কিন্তু জমির মেন দরজাটা হওয়া উচিত। সাধারণত আমি একটু ছোট্ট ফর্মে বলে দিই, যাদের মেষ লগ্ন বা মেষ রাশি, তাদের যদি উত্তর পূর্ব দিকে বা উত্তর দিক বা পূর্ব দিকটা কিন্তু যদি মেন গেট করেন, অত্যন্ত শুভ। যদি বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকারা হয়, তাদের কিন্তু পশ্চিম দিকটা অত্যন্ত শুভ। যাদের ক্ষেত্রে মিথুন লগ্ন, মিথুন রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পূর্ব দিকে যদি দরজা করতে পারেন, তাদের জন্য অত্যন্ত শুভ। কর্কট রাশির যারা জাতক জাতিকেরা বা লগ্ন যারা রয়েছে, কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকেরা, তাদের জন্য দক্ষিণ পূর্ব দিকটা সব থেকে কিন্তু শুভস্থ স্থান। সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের জন্য সব থেকে ভালো দিক হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ পশ্চিম দিকে যদি মেন দরজাটা করতে পারেন, সেটা কিন্তু সব থেকে ভালো হতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর দিক। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে যদি করতে পারেন খুব ভালো হয়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ব দিকটা শুভ হয় সবসময়, যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে। এবং মকর এবং কুম্ভ যেহেতু শনির লগ্ন রাশি, তাহলে সেক্ষেত্রে এই লগ্ন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দক্ষিণ দিক বা পূর্ব দিক বা শুধু দক্ষিণ দিকে যদি মেন দরজা করতে পারেন খুব ভালো হয়। এবং শেষে থাকতে মীন রাশি বৃহস্পতির ক্ষেত্রে অবশ্যই উত্তর পূর্ব দিকটা কিন্তু শুভ হয়ে থাকে। তাহলে আপনার জন্মছক অনুযায়ী যদি মনে হয় যে আপনার ডেট অফ বার্থ নেই বা আপনি লগ্ন রাশি বের করতে পারছেন না, তাহলে হস্তরেখা দেখে তার বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনি আপনার শুভ দিক বা কোন দিকে বাড়ির মেন দরজা করবেন সেটাও করা যেতে পারে। না হলে হোরারি চার্ট বা আমাদের অনেকগুলো বিচার রয়েছে সংখ্যাতত্ত্বের মাধ্যমে, সেই মাধ্যমে কিন্তু বিচার করা যায়। না হলে কিন্তু হস্তরেখা থেকেও বিচার করা সম্ভব হয়ে থাকে। আমার একটি প্রশ্ন আছে। বলো, অবশ্যই। মানে সবার মনেই প্রশ্নটা আসতেই বলো, পারে। বলো। আপনি দৈর্ঘ্য প্রস্থের কথা বললেন যে বাড়ি পরিমাপের ক্ষেত্রে এটাও কি কোনো রাশির উপর ঠিক কতটা দৈর্ঘ্য হওয়া উচিত বা প্রস্থের মাপ কত নির্দিষ্ট কোনো একদম। মাপের একদম, সেটা সাধারণত কি হয়ে থাকে, যাদের ক্ষেত্রে জন্মছকগতভাবে একাদশপতি, সপ্তমপতি এবং চতুর্থপতির কম্বিনেশন যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু রাশি লগ্ন অনুযায়ী কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থের বিষয়টাও দরকার। অর্থাৎ পরিমাণ কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির কিছু পরিমাণ, মানে ধরুন একটু বেঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ত্রিকোণ হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে মিডল পজিশনটা একটুখানি বেড়ে গেছে, বা সাইড পজিশনটা সরু হয়ে ন্যারো হয়ে গেছে, তার মানে আমাকে কিছু ওই জায়গায় ক্ষেত্রে বাস্তু মেটাল থেরাপির মাধ্যমে কিছু কম্বিনেশন ঠিক করতে হয়। কারণ সাধারণত দেখা যাচ্ছে কারো জন্মছকে যদি পঞ্চম ষষ্ঠের কম্বিনেশন খারাপ হয়ে থাকে, তাদের কিন্তু দেখবেন মানে জমির মাপ ঠিক থাকে না, মানে জমির পরিমাণটা এমন হয় কি
একদিকে ছোট একদিকে বড়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সাধারণত কি হয়, বাস্তু সমস্যা তৈরি হয়ে থাকে। আচ্ছা, আবিরটা আচ্ছা। অনেক ক্ষেত্রে তুমি দেখবে যে জমি হয়েছে কিন্তু জমির মাপটা ঠিক নেই, মানে একদম স্কোয়ার নয়, মানে কোনো দিকে সরু হয়ে গেছে, লম্বাটে প্রচন্ড পরিমাণে জমি, ত্রিকোণ জমি হয়ে গেছে। অর্থাৎ এই জমিগুলোকে আপনাকে ভালো করে আইডেন্টিফাই করতে হতে পারে যে সেটা চন্দ্রপৃষ্ঠ জমি হচ্ছে নাকি সূর্যপৃষ্ঠ জমি হচ্ছে, বা দৈর্ঘ্যপ্রস্থ অনুযায়ী আমার রাশি লগ্নের সঙ্গে কোন দিকে ম্যাচ করছে বা আমি কোন দিকে এন্ট্রেন্স করব, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ পুরোটাই ডিপেন্ড করছে আপনার লগ্ন রাশির উপর, ঠিক আছে। তাই এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার 4th হাউস, যেখান থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আপনি হয়তো ফ্ল্যাট কিনছেন ভাবছেন, অনেক সময় দেখা যায় কি আমরা ফ্ল্যাট রেডি অবস্থাতে কিনছি, সেটা কিন্তু খুব খারাপ। রেডি অবস্থাতে মানে আমাকে অলরেডি সেখানে সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আমার ফ্ল্যাট যখন বুকিং করছি আমি সেই অবস্থাতে কোনো বাস্তুকারকে দিয়ে আমার কোন দিকে কি হওয়া উচিত সেটাকে যদি একটু মেনশন করে নিতে পারি, হয়তো প্ল্যানিং এ অনেক ক্ষেত্রে সব জায়গাকে আমি মেনশন করতে পারি না, কিন্তু 80 থেকে 90% যদি আমি আমার কারেকশন করে নিতে পারি যে আমার ঈশান কোণটাকে আমি ঠিক রাখবো, আমার বাথরুমের জায়গাটাকে আমি ঠিক রাখবো, আমার শোয়ার ঘরটাকে আমি কোন দিকে হওয়া উচিত, আমার বাড়ির বড় ছেলে যারা রয়েছেন সে কোন দিকে থাকবে, বা আমার স্বামী স্ত্রী আমি থাকবো, আমাদের কোন রুমটা ভালো হওয়া উচিত, মাস্টার বেডরুম কোনটা হওয়া উচিত, ঠাকুর ঘর আমি কোন দিকে রাখবো, ঠাকুরের মুখটা আমি কোন দিকে রাখছি, আমি কোন দিকে মুখ করে রান্না করব, এই ছোটখাটো বিষয়গুলো আমার অলরেডি রিলসের মধ্যে যায়, আপনারা খেয়াল করে দেখবেন। তো সেগুলোকে যদি একটুখানি খেয়াল করতে পারেন, অবশ্যই ফলো করেন আমার চ্যানেলগুলোকে, চ্যানেল ভিশন বা অন্যান্য মিডিয়াতে যে প্রোগ্রামগুলো করি, বা ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন। রিলসের মাধ্যমে কিন্তু আমি ছোটখাটো কিন্তু টোটকাগুলো দিয়ে থাকি বা বলে থাকি, সেগুলোকে যদি আপনারা একটুখানি দেখাশোনা করেন আপনি অনেকটাই বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি একটা নতুন ফ্ল্যাট কিনতে চলেছি, সেই ফ্ল্যাটটা আমি একদম রেডি কিনে নিয়েছি, রেডি ফ্ল্যাট কিন্তু সবসময় কিন্তু অনেক সময় বাস্তুর সঠিক দিক কিন্তু মেনে হয় না। আপনি যখন কোনো কিছু বুকিং করছেন, আপনি ফ্ল্যাট বুকিং করছেন বা আপনি একটা জমি কিনেছেন, আপনি একটা টোটাল প্ল্যানিং ওয়াইজ করুন, আপনি কোনো বাস্তুকারকে দেখান। কারণ আমাদের মনে হয় একটা বাস্তুর মধ্যে আমরা একটা শুভ সময়, ভালো সময় কাটাই আমাদের পরিবারকে নিয়ে, তাহলে সেই সময়টাকে যদি আমরা ভালো করে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্মছকগতভাবে সেই জায়গাটা কিন্তু ভালো হতে পারে। আজকে কি সময় নেই? না, আরেকটু সময় রয়েছে, 2 মিনিট মতো তো হাতে আছে। সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি তাহলে কিন্তু আপনি আপনার সেই ভবিষ্যৎকে ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারেন। আর বারবার একটা কথা আমি বলে দিচ্ছি, ভাব চার্ট অর্থাৎ ভাব চার্ট অনুযায়ী আপনার জন্মছকে কিরকম বাস্তু হবে সেটাও কিন্তু বলা সম্ভব হয়। সবসময় ক্ষেত্রে যদি বাস্তু আপনার নতুন হতে পারে বা আপনি দীর্ঘদিন একটা বাড়াবাড়িতে থাকছেন, আমার নতুন ফ্ল্যাট হবে কিনা, বা আপনি যে ফ্ল্যাটে থাকছেন সেই ফ্ল্যাটটা আপনার জন্য শুট করছেন, আপনি অনেকে, আমি এরকমও ফোন পেয়েছি বহু মানুষের যে সুব্রত আমি যে ফ্ল্যাটটায় থাকি, বাড়িতে থাকছি, এখানে না সবসময় একটা ঝগড়া, অশান্তি, মানসিক দ্বন্দ্ব আমি আসার পর থেকে ফিল করছি। তার মানে সেখানে কিন্তু বাস্তুর নেগেটিভ এনার্জিটা প্রচন্ড পরিমাণে রয়েছে। এটা দেখবেন অনেকের ক্ষেত্রে হয় যে বাড়িতে ঢুকলে একটা অশান্তি তৈরি হচ্ছে, মানসিক অশান্তি বিঘ্ন ঘটছে, এই ফ্ল্যাটে জবে থেকে এসছে আমার একটা অশান্তি, আমার সব দিক থেকে জলাঞ্জলি হয়ে গেছে। তার মানে কি আপনার বাস্তু আপনার জন্য শুট করছে না। সেখানে যদি আপনার 4th, 12th, 7th এর কম্বিনেশন, 11th কম্বিনেশন আপনার কিন্তু বাস্তু হয়েছে, কিন্তু সেটা যখনই 6th হাউস কানেক্টিভিটি পেয়ে যাবে জন্মছকগতভাবে, তার মানে সেই বাস্তুতে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। বিশেষ করে কারো জন্মছকে, আমি এটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারো জন্মছকটা ভালো করে খেয়াল করবেন, যদি 4th হাউসের রাহু মঙ্গল একত্রীকরণ হয়ে থাকে বা রাহু যদি 2nd হাউসের সঙ্গে দৃষ্টি হয়ে থাকে, আপনি কখনোই আপনার ফ্ল্যাট হোক বা বাড়ি হোক যাই হোক, আপনি আপনার বাস্তুতে কিন্তু শান্তিতে বসবাস করতে পারবেন না। সেখানে দেখুন যে 4th হাউসে আপনার ক্ষেত্রে রাহু মঙ্গলের কোনো কম্বিনেশন রয়েছে কিনা। আবার জন্মছকগতভাবে 4th হাউসে রাহু, সেই রাহু যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে দ্বিতীয়ের সঙ্গে সংযুক্তিকরণ রয়েছে, বা সেখানে সেই রাহু 6th হাউসের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে, সেখানে কিন্তু সেম প্রবলেম হবে। অর্থাৎ একটা মানসিক শান্তি সবসময়তে কিন্তু বিঘ্নিত ঘটবে। অর্থাৎ আপনি যখন একটা বাস্তু থাকছেন বা বাড়ি নেওয়ার চেষ্টা করছেন, বা সেই ক্ষেত্রে আপনি যে বাড়িটাকে চেঞ্জ করে অন্য বাড়িতে যাব আমি, সেক্ষেত্রে সেটা কি আমার ক্ষেত্রে ভালো পজিটিভ জায়গা হতে পারে? আপনি অবশ্যই কিন্তু শুধু বাস্তুটাকে না দেখিয়ে আপনার জন্মছক এবং যার নামে আপনি বাড়ি করছেন তাদের জন্মছকটাকে ভালো করে দেখিয়ে, তারপর যদি বাস্তুকারকে দেখিয়ে কিছু কারেকশন করিয়ে ঢোকেন, তাতে সমস্যা কি? আপনি এত টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন, জমি কিনছেন, বাড়ি করছেন, প্ল্যান করাচ্ছেন, সামান্য একজন বাস্তুকারকে দিয়ে এটাকে দেখিয়ে নিন, তাহলে কি হবে? আপনার সারাটা জীবন খুশি থাকবে এবং আনন্দে আপনি কাটাতে পারবেন। সত্যি মানে বাড়ি তো স্বপ্নের বাড়ি একবারই হয়, মানুষের সমস্ত সঞ্চয়টুকুকে জমিয়ে রেখে তো এভাবে একটা বাড়ি হয়।
তাই আগে অবশ্যই বাস্তু বিশেষজ্ঞের সাথে একবার পরামর্শ নেবেন, তারপরে দেখবেন আপনার জীবনটা সত্যিকারে একেবারে স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠেছে। ভালো থাকবেন সকলে, কল্পতরু অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আজকের জন্য এতটুকু, দেখা হবে আবারও। পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।